এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ভিডিওটি দেখার আগে সবার কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, প্লিজ যারা ভিডিও দেখবেন দয়া করে সুইট স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো তৈরি করতে আমাদের অনেক অনেক কষ্ট হয় জানি, ভিডিওগুলো অনেক মানুষ দেখবেন, তাই প্লিজ সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ধন্যবাদ সবাইকে। আমরা সবাই একসাথে আমার নিজের টিমের জন্য তৈরি ক্রিকেট বেসে চলে আসলাম। মিস্টার রহমত সাহেব সেখানে রাখা প্রজেক্টরের মাধ্যমে কেস রিপোর্ট বুঝিয়ে দিতে লাগলেন। আমার এই গ্যাংটাকে আজ থেকে প্রায় 3 দিন আগে জঙ্গলের দিকটায় স্পট করতে পেরে ধাওয়া করেছিলাম। গুলি করলেও তেমন একটা কাজ হয়নি। ধাওয়া করার এক পর্যায়ে আমি একজনের হাত ধরে ফেলি, কিন্তু লোকটার পাশে এত পরিমাণে তেল আর মুখে এত পরিমাণে কালি লেগেছিল যে আমার হাত পিছলে লোকটা সহ ওদের পুরো দলটা জঙ্গলের কোথায় যেন উধাও হয়ে গেল। কালির কারণে চেহারাটা ঠিক মতন দেখতেও আর বুঝতেও পারিনি। আমি ডিআইজি স্যারকে জানালে তিনি বললেন যে এটা জঙ্গিরা, মানে স্যান্টো গেঞ্জি গ্যাং। পালাবেই তো, জঙ্গলের প্রতিটি গাছ, প্রতিটি রাস্তা, প্রতিটা পাতা পর্যন্ত ওদের চেনা। ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর গ্রুপ এটা। এই গ্রুপ পুলিশকে মারতেও একবারও পিছপা হওয়ার জন্য ভাবে না। পুলিশের এত শত ট্র্যাপ ভেদ করে প্রতিবার কোনো না কোনো টেকনিক খাটিয়ে পালিয়ে যায় ওরা মূলত ছুরি, চোপার আর বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়। আমার খচ্চর খবর এনেছে এইবার ওদের নেক্সট টার্গেট এই জেলা শহর। আমার তো মনে হয় খুব শীঘ্রই আমাদের এই অঞ্চল থেকে ডাকাতির খবর আসবে। অ্যাটেনশন গাইজ, তোমাদের হয়তো কারণ মনে আছে, আজ থেকে প্রায় ঠিক 3 বছর আগে এরকম একটা গ্যাংয়ের আবির্ভাব হয় স্লেট অঞ্চলে। সেখানে থেকে ওরা 5টা বাড়িতে লুটপাট করে এবং কেসের ইনভেস্টিগেশন চলাকালীন একজন ইন্সপেক্টর ও আরেকজন সাব ইন্সপেক্টরকে ওরা নির্মমভাবে হত্যা করে পালায়। একজন অপরাধীর কাছে অপরাধ হলো এক ধরনের রাস্তা তার লক্ষ্যে পৌঁছানোর জন্য, কিন্তু কিছু অপরাধী এমনও হয় যাদের কাছে অপরাধ কোনো লক্ষ্য জয় করার জন্য না, বরং বাঁচার একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। এই গ্যাংয়ের কাছে অপরাধ কোনো শর্টকাট নয়, কোনো পেশা নয়, বরং এদের ধর্মের প্রজন্ম ধরে চলে আসা এক পরম্পরা। 2006 সালে প্রথমবারের মতো এই উদ্ভূত রীতি রেওয়াজ মেনে চলা গ্যাং বাংলাদেশের মাথা ঝাড়া দিয়ে ওঠে। বাংলাদেশের বড় বড় কিছু জেলাগুলোকে আতঙ্কের অন্ধকারে ঘিরে ফেলেছিল এই গ্যাং কখনো বছরের পর বছর চুপ করে থাকে, আর তারপর হঠাৎ একদিন আক্রমণ করে বসে। এইবার 2021 সালে ওরা আবারও নিজের প্রভাব বিস্তার করতে শুরু করেছে। পুলিশের কাছে তেমন কোনো শক্তপোক্ত প্রমাণ নেই, তবে আছে একটা প্রশ্ন: আমরা কি এই শুকনো তেলে চিপে মানুষে ধরতে পারবো? আর পারলেও এটার জন্য আমাদের কত বড় মূল্য চোকাতে হবে? কিসের মূল্য? ওদের ধরবো, জেলে পড়বো, ব্যাস। না, এরা একা না, এরা একটা বিশাল জঙ্গিবাদ গ্যাংয়ের 5% মাত্র। এদের যদি ধরতে পারি তাহলে আমরা ওই বিশাল জঙ্গিবাদ গ্রুপ বাংলাদেশের কোথায় লুকিয়ে আছে সেটার সন্ধান পেয়ে যাব। তবে আমাদের শুধু একটা ভয়, এই জঙ্গি আর সেন্টু গেঞ্জি গ্যাংকে ধরে এর থেকে তথ্য বের করার আগেই ওরা দেশে কোনো অঘটন না ঘটিয়ে বসে। আমি এখন দাঁড়িয়ে বলতে লাগলাম, এটা শুধু এখন পাবলিক এসি হয়ে রয়নি, এটা এখন আমাদের দেশের জন্য ঝুঁকির কারণ। এই বোঝাকে খুঁজে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে দেশের সেবায়, আরও একবার নিজেকে উৎসর্গ করতে। সকলে রাজি আছেন তো? সকলে একসাথে বলে উঠলো, ইয়েস স্যার। আমার অর্ডার বা আমার জিজ্ঞেস না করে একটা পদক্ষেপ কেউ নেবেন না, কারণ আমাদের একটা ভুল হাজারো পরিবারের মৃত্যুর কারণ হতে পারে। অলরাইট গাইজ, সকলে আবারও একসাথে বলে উঠলো, অলরাইট স্যার। নিজের সুরক্ষার ওপর প্রশ্ন না উঠলে গান বের করার কোনো দরকার নেই। জাঙ্গিয়া স্যান্ডো গেঞ্জি গ্যাংকে আমরা জীবন্ত চাই। গট ইট? সকলে জোরে বলে উঠলো, গট ইট স্যার। সকল ইনভেস্টিগেশন শুরু করে দাও। আর রিয়া, তুমি আমার পার্টনার হিসেবে কাজ করবে। আর মিস্টার রহমত, আপনি এই কেস নিয়ে নতুন যত তথ্য পাবেন সব আমাকে রিপোর্ট করবেন। আমি রিয়াকে নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি গাড়ি চালাচ্ছি আর এমন সময় রিয়া আমার কাঁধে মাথা রাখলো। ক্যাপ্টেন রিয়া, সামনে বসুন, ভুলে যাবেন না আমি আপনার স্যার। আমার কথা তো শুনলোই না, উল্টে আমার বাম হাত জড়িয়ে ধরলো। না না, আমি থামবো না। এই আদি, শোনো না, অনেক দিন হলো কাজের চাপে দুজন দুজনকে সময় দিতে পারি না। চলো আজ আমরা আমার ফেভারিট জায়গা থেকে ঘুরে আসি।
বুঝলাম লাঠির ভূত কথায় মানবে না, তাই গাড়িটাকে রাস্তার এক পাশে সাইড করলাম। কি হলো, হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি ব্রেক করলি কেন? ওই তুই গাড়ি থেকে নামতো। কি? কিন্তু কেন? বলছি না নামতে। তুই আমার সাথে এমন করছিস কেন? সরি বলেছি তো, তাহলে কিসের এত রাগ? যদি গাড়িতে থাকতে চাস তাহলে গায়ের সাথে ঘেঁষাঘেঁষি করবি না, চুপ করে বসে থাক। ইডিয়েট কোথাকার। আমার বকা খেয়ে রিয়া চুপ করে সিটে বসে রইল। বকাটা তাহলে কাজে লেগেছে। কথা না বাড়িয়ে কার ড্রাইভ করতে লাগলাম। অন্যদিকে ইভা পাপড় ভেজে এবার রুমের বারান্দায় ঝুলন্ত দোলনায় বসে আর মনে কি যেন একটা ভাবছে, আর একটার পর একটা পাপড় খেয়েই যাচ্ছে। মাঝে মাঝে মুচকি হাসছে, আবার তৎক্ষণাৎ মন মরা হয়ে যাচ্ছে। এমন সময় রিমি ওর হাতে করে শপিং ব্যাগ নিয়ে ইভার কাছেই যাচ্ছিল। ঠিক সেই সময় রিমি মাথা উঁচু করে দেখতে পায় ইভার বাচ্চাদের মতো কার্যকলাপ। রিমি মনে মনে ভাবতে লাগলো, আমার বান্ধবীটাও একদম পাগলি। রিমি ইভার সামনে গিয়ে ওকে চিমটি দিতেই, কুল কুল জানেমান, কি ভাবা হচ্ছে শুনি? কতক্ষণ পাগলের মতো মুচকি মুচকি হাসছিস? আবার কখনো মুখে অন্ধকার নামিয়ে আনছিস কেন রে বই? ভাইয়ার কথা অনেক মনে পড়ছে বুঝি? আমার হবু ননদিনী বিয়ের পর আমার নবাবের সাথে কত মজা করব, কোথায় কোথায় ঘুরতে যাব, একসাথে গোসল করব, এইসবই ভাবছিলাম। হয়েছে হয়েছে, এত রোমান্টিক হওয়া লাগবে না বাবা। তা বারবার মুখের এক্সপ্রেশন চেঞ্জ করছিলি কেন? আরে এটা ভাবতে ভাবতেই তো মাথা ঘোরাচ্ছে যে কিভাবে আমার গম্ভীর হবু শ্বশুর আর বদমেজাজি হবু শাশুড়ি মাকে পটাবো। চিল দোস্ত চিল। এই শপিং ব্যাগগুলো ধর, এখান থেকে নিজের পছন্দ মতো একটা শাড়ি পরে নিচে চলে আয়। অন্যদিকে আমরা বাড়িতে চলে এসেছি। রিয়া, আমার রুমে 3 রুম পরেই তোর রুম পড়বে, ফ্রেশ হয়ে নিচে চলে আসিস। রিয়াকে রুমটা দেখিয়ে দিয়ে আমি আমার রুমে চলে আসলাম ফ্রেশ হতে। আর এদিকে পথে রিয়ার সামনে রিমি দেখা করে রিয়া হাই বলে, কিন্তু আর রিমি সেটা এড়িয়ে একটা ভেঙচি দিয়ে চলে যায়। তাহলে এই ঘটনা। প্রথমে তো শুধু ভাবতাম পথের কাটা শুধু ওই ইভা মেয়েটা, এখন দেখি গরুর দলে রিমিও নাম লিখিয়েছে। না রিয়া, আদিকে পেতে হলে আগে তো রিমিকে হাত করতে হবে। এখন রুমে যাই, পরেটা পরে দেখা যাবে। কিছুক্ষণ পরে সকলে খাবার টেবিলে একত্রিত হয়ে বসে আছে, আমি আর ইভার জন্য, কিন্তু আমাদের দুজনেরই কোনো পাত্তা নেই। আদি, এই আদি, খেতে আসো। এসে গেছি, সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাটা বললাম। উফ, নতুন কাজের মেয়েটা এত ঢিলা। এই মেয়ে, এই ফিফা না ইফা, আজ রাতে কি আমাদের না খাইয়ে মারার চিন্তা আছো? তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। এই তো আসছি ম্যাম। নিচে নামছি এমন সময় ফোনটা তুলে দেখি সিম কোম্পানির কল। কেমনটা লাগে আপনারাই বলুন তো। আমিও দাঁতে কেট মেরিয়ে কলটা কেটে দিই। যে না পিছনে ফিরলাম, অমনি ইভার সাথে ধাক্কা খেয়ে মুরগির তরকারিটা সোজা আমার মাথার উপরে এসে পড়লো। ইভা পা পিছলে যখনই পড়তে যাবে তখন আমি হুট করে ইভার কোমরটি জড়িয়ে ধরলাম। আমি ইভার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার যে কী অবস্থা সে বিষয়ে আমার কোনো খেয়ালই নেই। রিয়েল লাইফ ফিল্ম সিন, জোস। রবির শয়তানের মতো হাসিতে আমার হুঁশ ফিরতেই তরকারি গরম তাপ অনুভব করতে লাগলাম। নিজের দিকে খেয়াল করলাম পুরো শরীর তরকারি ঝোলে মেখে গেছে। এইসব দেখে মা বসা থেকে জোরে হেঁটে এসে ঠাস করে বসালো, কষিয়ে বসালো ইভার গালে, একটা চড় বসিয়ে দিলেন। অপয়া, বেক্কাল, কি অবস্থা করেছো দেখেছো আমার রাজপুত্রের? তার উপরে এত তরকারি নষ্ট করছিস। এখন আমরা কি খাবো? তোর মাথা? বের হ, তোর এই বাড়িতে কোনো স্থান নেই, বের হ বলছি। এখন আর আগে ফুসফুস করছি। আহা আহা, তুমি মেয়েটাকে এভাবে গলা ধাক্কা দিও না। মেয়েটাকে শুধু শুধু বাড়ি থেকে বের করছো কেন? ভুলে হয়তো হয়ে গেছে। না, এই অলক্ষী মেয়েকে আমি কোনোভাবেই এই বাড়িতে সহ্য করব না। মা যখনই আবার ইভাকে ধাক্কা দিতে যাবে তখনই আমি ইভার ডান হাতটা ধরে ওকে টানতে টানতে আমার রুমে নিয়ে গিয়ে দরজাটা লক করে দিলাম। আসার সময় দেখলাম নিচের সবাই হাঁ করে তাকিয়ে আছে। আমি ইভাকে খাটের ওপর ছুঁড়ে মারলাম। আমার চোখের দিকে তাকিয়ে ইভা নিমেষেই ভয় পেয়ে উঠলো, যেন আগুনের শিখা জল জল করছে। ইভা লাফ দিয়ে উঠে খাটের এক কোণায় ভয়ে কাচুমাচু হয়ে বসে পড়লো। আমি খাটের ওপরে উঠে ইভার হাত ধরে সোজা দেওয়ালের সাথে ওকে চেপে ধরলাম। আমাকে টর্চার করো না, খুব মজা পাও তাই না? এইসব কি করছেন আপনি? ছাড়ুন আমায়, আমার একটু ভালো লাগছে না। ইভা চুলের মুঠি ধরে আমি ঠাস করে গালে একটা চড় বসিয়ে দিলাম। যে শাড়িটা পরে আছো জানো তুমি এই শাড়িটার দাম কত? কেনার কোনো যোগ্যতা আছে তোমার?
যেহেতু এই শাড়ি ছুঁয়ে দেখার মতো কোনো যোগ্যতাও তোমার নেই, তাই শাড়ি গায়ে রাখার কোনো অধিকারও তোমার নেই। এই কথাটা শোনা মাত্র ইভার কান্না প্রজাপতির মতো উড়ে গেছে। এবার মনে এবার নিজের সিকিউরিটি নিয়ে ভয় কাজ করতে লাগলো। হঠাৎই ইভা খেয়াল করলো আমার বাম হাত আস্তে আস্তে ইভার বুকের দিকে এগোচ্ছে। এবার ইভার ভয় আরও বেড়ে গেল। ইভা কোনো দিক দক্ষিণ না পেয়ে আমার মুখের দিকে তাকাতেই খেয়াল করলো আমার রাগী চোখের নজর। ইভা চেহারা নিয়ে পলকহীনভাবে তাকিয়ে আছে। হঠাৎ ইভা শয়তানি হাসি আসলে আমি অবাক হয়ে গেলাম। পলক ঝপকানোর সাথে সাথেই ঠোঁটে উষ্ণ নরম কিছু অনুভব করতে শুরু করলাম। ব্রেইন ঘুরে জগতে রিয়েল লাইফে ফোকাস করার সাথে সাথেই বুঝতে পারলাম ইভা আমার পায়ের ওপরে দাঁড়িয়ে দু হাত দিয়ে আমার মাথার পিছনে চুল আঁকড়ে ধরে মনোযোগ সহকারে আমার জিহ্বার সাথে ঠোঁট সব রস চুষে খাচ্ছে। আর কন্ট্রোল হলো না, আমিও রেসপন্স করতে শুরু করলাম। এমন সময় দরজায় অনেকবার খটখটের শব্দ দিয়ে ইভা আর আমার হুঁশ ফিরে আসলো। আমি ইভাকে ধাক্কা দিয়ে সরিয়ে একটু মুচকে হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ইভা গিয়ে দরজা খুলতেই সকলে হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে দেখলো আমি নেই। আর ইভা ওর লজ্জা তর্জনী আঙুল কামড়াকামড়ি করছে। এই মেয়ে এমন করছো কেন? আদিকে মা যেই না বকতে যাবে অমনি ইভাকে মাকে ধপ করে জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস আম্মি, তুমি আমাকে ওইভাবে অপমান না করলে আজ আমি আমার মনে এমন শান্তি কোনোভাবেই পেতাম না। এই কথা বলে ইভা এক দৌড়ে রুম থেকে পালালো। মা তো আব্বুলের মতো দাঁড়িয়ে আছে, রিয়ার যেন মাথা ঘুরছে। আমি খিলখিল করে মুখ চেপে হাসছে। এমন সময় বাবা আসলো। সকলে যে যার রুমে চলে যাও। আমি উপরে আসার পথেই সকলের জন্য ফুড ভান্ডা থেকে খাবার অর্ডার করে এসেছি। কি হলো, সবাই দাঁড়িয়ে কেন? গো টু ইয়োর রুম। ড্যাডের ঝাড়িতে রিয়া মা সহ ড্যাড চলে গেলেও রিয়া সেখানে দাঁড়িয়ে রইল। রিয়া আগে গজ গজ করতে করতে আমার খাটের ওপর এসে থপ করে বসে পড়লো। দূর, আর ভাল লাগে না। এত কষ্ট করে বাবাইকে বুঝিয়ে আদির সাথে থাকার ব্যবস্থা করলাম, একটু ভালোবাসবো বলে, একটু রোম্যান্স করব বলে, আর সেখানে মহারাজের আমার উপরে কোনো ইন্টারেস্টই নেই। হঠাৎ রিয়ার নজর পড়লো বেড লকারের ওপরে টেবিল ল্যাম্পের পাশে রাখা আমার কক্সবাজার ভ্রমণের একটা সিভিলিয়ান ছবির ওপরে। রিয়া ছবিটা হাতে নিয়েই, আমার বাবুটাকে কত হ্যান্ডসাম আর কত সুইট লাগছে। ইয়া আল্লাহ, আদিকে আমার করে দাও প্লিজ প্লিজ। এই কথা বলেই ছবিটা ছবির স্থানে রেখে রিয়া কোমর দোলাতে দোলাতে চলে গেল। আরে 2 মিনিট পরেই আমি ওয়াশরুম থেকে বের হয়ে ড্রয়ার থেকে একটা লুঙ্গি আর একটা টি শার্ট সেগুলো নিয়ে পরে নিলাম। আসলে বাঙালি যতই ফ্যাশনেবল হয়ে যাক না কেন, রাত হলে লুঙ্গি তার লাগবেই। ফ্রি এয়ার কন্ডিশনার। আমার পানির পিপাসা অনুভব হতেই পানি খেতে বেড লকারের কাছে গিয়ে যেই না গ্লাসটা তুলতে যাব, অমনি আমার চোখ ছানা বড়া হয়ে যাওয়ার মতো অবস্থা। কারণ আমার টেবিল ফটো পুরো ফ্রেমের প্রায় 55% অংশ জুড়ে পাতলা ঠোঁটে কিসের বিশাল স্পট। দেখে তো মনে হচ্ছে গোলাপি লিপস্টিকের ভেতরে স্মুথ শেডের লিপস্টিক পরে কেউ ইচ্ছে করে কিসটা করে এই স্পটটা বানিয়েছে। হঠাৎ আবার মনে পড়ে হলো ইভার আমার। আসলে আচমকা থেকে কি হয়ে গেল? সব কিছু বুঝে ওঠার আগেই কাজের কাজটা হয়ে গেল। আমি তো মেয়েটাকে জাস্ট ভয় দেখানোর জন্য শাড়ি খুলে ফেলার অ্যাক্টিং করতে চেয়েছিলাম। ইভা যে ভয় পেয়ে এই কাজটা করে বসবে সেটা আর কি জানতো। এবার লজ্জায় আমার চোখটা নিচু হয়ে গেল। তার মানে এই কেসটা আসলে ইভার? আমিও না এসব কি ভাবছি। বিয়ের আগে এইসব ভাবলে পাপ হবে, পাপ। রুমাল দিয়ে ফটোটা পরিষ্কার করে নিচে চলে গেলাম আর খাবার শেষ করে আসলাম। খাবার সময় ইভা, রিমি আর রিয়া নিচে আসেনি। ওদের খাবার রিমির নিচে এসে নিয়ে গেছে। এদিকে ইভার রুমে ইভাকে থাকতে না দিয়ে রিমি ইভাকে রুমে শিফট করিয়ে নিয়েছে। ইভা শুয়ে আছে, তখনই ওয়াশরুম থেকে ফ্রেশ ইভার পাশে শুয়ে পড়লো রিমি। ওই ইভা, আজ যা বুঝিয়েছিলাম সবকিছু মনে আছে তো? আরে তুই একদম চিন্তা করিস না, কাল থেকে আমার হবু শ্বশুর মশাই আর মাই ডিয়ার হবু শাশুড়ি মাকে স্টেডিওস করার জন্য যত প্রকার অ্যাক্টিভিটিস আমার অ্যাপ্লাই করা লাগবে সবগুলো অ্যাপ্লাই করার কাজ শুরু করব। এখন তো ঘুমোতে, কাল সকালে অনেক কাজ করতে হবে। পরের দিন সকালবেলা বাগানে ড্যাড দোলনায় বসে পেপার পড়তে বিজি। এমন সময় ইভা ভয়ে ভয়ে ড্যাডের সামনে গ্রিন টি নিয়ে হাজির হলো। আঙ্কেল, আপনার জন্য চা। আরে না, চা কিভাবে বুঝলে? আমার মন চা করেছিল। দাও দাও। বাহ, আমার প্রিয় গ্রিন টি করে এনেছো। কতদিন যে খাওয়া হয় না। হয়তো এই পরিবারে আমি নতুন, কিন্তু সকালে মনের আবদারগুলো ঠিকই বুঝতে পারি। দোয়া করি মা, তুমি এখন আসো।
অন্যদিকে আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে সিক্রেট এভেন্টসের জন্য বের হয়ে গেছি। বেশি কাজ না থাকায় রিয়াকে রেখেই চলে আসলাম। রিয়াকে নিয়ে আসলে আবার ওর টর্চার শুরু করতো। কিছু কেস স্টাডি করছিলাম, এমন সময় রহমত এসে আমার টেবিলে কেস রিপোর্ট রাখে। স্যার, এখানে জঙ্গিয়া স্যান্টোগেঞ্জি গ্যাংয়ের কিছু কেস রিপোর্ট লিস্টিং করা রয়েছে। এই কেসগুলোর সাথে জড়িত এমন কিছু কেসের সকল রিপোর্ট উল্লেখ করা আছে। চুরি ডাকাতি কোনো কমপ্লেন এসেছে? না স্যার, হয়তো যেসব বাড়িতে চুরি হয়েছে বা হবে সেই সব বাড়ির মালিকের বাড়িতে কম থাকে। একটা জিনিস এখন পর্যন্ত মাথায় ঢুকাতে পারছি না, এই গ্যাংয়ের লোকেরা কিভাবে জানতে বা বুঝতে পারে বাড়ির লোকেরা বাসায় থাকে না। আমিও এই গ্যাংয়ের রেজিস্টার্ড কিছু কেস স্টাডি করছিলাম। গত 2-3 বছর এদের একদমই কোনো অ্যাক্টিভিটি ছিল না। আপনি তো জানেনই, এরা কিছু সময় চুপ করে বসে থাকে, তারপর হুটহাট ডাকাতি করে বসে। এটাই এদের উদ্দেশ্য। এরা যদি সত্যি ওই গ্যাংয়ের লোক হয়ে থাকেও একটা কাজ করুন, কচ্ছদের অ্যাক্টিভ করে দিন। স্যার, আমি আমার এক পার্সোনাল খবরই মহারথীকে ইতিমধ্যে দেখেছি। ও নিশ্চয়ই কোনো না কোনো খবর নিয়ে আসবে। পুরো এরিয়ায় পেট্রোলিং 3 গুণ করে দিন। হতে পারে এই গ্যাং এর কাউকে আপনাদের সন্দেহ হলো, সব গাড়িটাকে রাউন্ড আপ করুন, একটা করে কথা বের করুন, এখানে অ্যাটাক যেন না হয়। বাড়িতে চলে আসলাম। হল রুমের ভিতর দিয়ে যাচ্ছে এমন সময় কোত্থেকে যেন রিয়া এসে আমার পথ আটকে টানলো। রিয়া, এসবের মানে কি? পথ ছাড়, আমি রুমে যাব। তুই সকালবেলা আমাকে নেওয়ার তো দূরের কথা, কিছু না বলে চলে গেছিলি কেন? আমি তো প্রশ্ন উত্তর দিতে বাধ্য নই, পথ ছাড়। রিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে যেই না চলেই যাবো, অমনি রিয়া আমার হাত ধরতে গিয়ে আমার শার্টের হাত ধরে ফেললো, আর টান লেগে শার্টের হাতটা ক্যাচ করে কিছুটা ছিঁড়ে গেল। হোয়াট দ্য সরি, আসলে আমি বুঝতে পারিনি। হোয়াট? বুঝতে পারিসনি মানে? রিয়াকে যেই না কিছু বলতে যাবো, অমনি ইভা দৌড়ে আমাদের মাঝে চলে আসলো। আরে আরে মেজর সাহেব, কি হয়েছে? কুল, আমাকে বলুন, আমি ঠিক করে দিচ্ছি। আর বলো না, আমার সব থেকে প্রিয় শার্টের একটা ছিল এই শার্টটা, আর ওর জন্য এটা ছিঁড়ে গেছে। এখন আমি কি করব? আরে মেজর সাহেব, টেনশনের কিছু নেই, শার্টটা খুলে আমাকে দিন, আমি সেলাই করে আপনাকে দিয়ে দেব। তুমি ঠিক করবে এত দামি শার্ট? হাউ ফানি। আদি, তুই আমাকে দে, আমি ড্রাইভারকে বলে ঠিক করিয়ে দেব। ম্যাম, আমি হলাম খাঁটি গ্রামের মেয়ে, এসব টুকটাক কাজ আমার বাম হাতের তুড়ি বাজানোর মতো সহজ। আর শার্টটা বেশি তো না, হালকাই ছিঁড়েছে, আমি ঠিক করে দিব। শার্টটা খুলে ইভাকে ধরিয়ে দিয়ে আগে গজগজ করতে করতে রুমে চলে আসলাম। অন্যদিকে ইভা শার্টটা সেলাইয়ের জন্য সুই সুতোর বক্স আনতে রিমি রুমে চলে আসলো। সুই সুতো নেওয়ার পর নিচে চলে আসার সময় হঠাৎ আমার শার্টের থেকে একটা মিষ্টি গন্ধ নাকে গিয়ে হানা দিল। না, আর সামলাতে পারছি না, আমাকে মাফ করে দিবেন মেজর সাহেব। মেজর সাহেবের শার্টের ভিতর মুখ গুজে আমার প্রাণ ভরে ঘ্রাণ শুকে নিলাম, তারপর সেলাই করতে নিজে চলে আসলাম। ইভা, একটু শুনবে? জি ম্যাম, বলুন, কিছু লাগবে? আর বলো না, প্রচন্ড গ্যাস ফিল হচ্ছে, একটু লেবুর শরবত করে আনো গো। ম্যাম, আপনি আপনার রুমে যান, আমি মেজর সাহেবের কাজটা এক্ষুনি শেষ করে আপনার জন্য শরবত করে নিয়ে আসছি। না ইভা, তুমি বুঝতে পারছো না, আমার খুব দরকার। আচ্ছা ম্যাম, আপনি বসুন, আমি করে নিয়ে আসছি। আদের সামনে আমাকে ছোট করে নিজে ভালো সাজা, এবার ঠেলা সামলাও। রিয়া ম্যাম, সেলাইয়ের সুতোটাকেই আমার আসার রাস্তায় ফেলে রাখলেন। আমি লেবুর শরবতের গ্লাস নিয়ে এসে যখনই রিয়া ম্যামের হাতে দিব, ইভা চিৎকার শুনে গ্লাস ভাঙার শব্দ শুনে দৌড়ে নিচে গিয়ে দেখি ইভার পা ধরে সোফায় বসে বসে কান্না করছে, পুরো ফ্লো রক্তে মাখামাখি। মা বাসায় নেই, রিমি ইভাকে শান্ত করার চেষ্টা করছে। রিয়ার হাসি দেখে বুঝতে আর কষ্ট হলো না ইভার কষ্টের কারণ রিয়া ছাড়া অন্য কেউ না। রিমিকে সরিয়ে ইভাকে কোলে তুলে সোজা আমার রুমে নিয়ে আসলাম। দেখে শুনে হাঁটতে শেখনি? হ্যাঁ, তোমার কিছু হলে আবার কি হবে? কথাটা বলে নিজে আবুল হয়ে গেলাম। ইভারও কান্না বন্ধ হয়ে গেছে। কথা না বলে ফার্স্ট এড কিটটা নিয়ে এসে সুইটা আগে বের করলাম। ইভা ব্যথায় আমার চুল আঁকড়ে ধরেছিল, একটা ATS ইঞ্জেকশন বানিয়ে ইভাকে দিয়ে দিলাম। হঠাৎ আমার চোখ ইভার চোখে আটকে গেল। কতক্ষণ যে একে অপরকে একভাবে তাকিয়ে দেখেছে জানি না। আচমকাই